করছি বাংলা বলছে। মুর্শিদাবাদ হিংসায় হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। আর এই রিপোর্টে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। হিংসায় সক্রিয় ভূমিকা ছিল স্থানীয় তৃণমূল নেতার, পুলিশি অনুপস্থিতি এবং নিষ্ক্রিয়তার অভিযোগ রয়েছে ওই রিপোর্টে। হিন্দুদের ওপরই যে হামলা, ক্ষতিগ্রস্তদের নাম উল্লেখ করে তার প্রমাণ দাখিল রয়েছে। রিপোর্ট জমা পড়তেই চরমে রাজনৈতিক চাপানুতর, চলছে দোষারোপ পাল্টা দোষারোপ। রিপোর্ট জমা দিয়েছে ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদ হিংসার তদন্তে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। মুর্শিদাবাদে হিংসা নিয়ে হাইকোর্ট গঠিত কমিটির রিপোর্টে উদ্বেগ। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে রয়েছে বিস্ফোরক অভিযোগ। হিংসায় সক্রিয় ভূমিকা ছিল স্থানীয় তৃণমূল নেতা মেহবুব আলমের। রিপোর্টে পুলিশে অনুপস্থিতি ও নিষ্ক্রিয়তার অভিযোগ। বিধায়কের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন। নিহত হরগোবিন্দ দাসের বাড়িতে নির্মম হামলার উল্লেখ রিপোর্টে। মন্দির ধ্বংসের উল্লেখ রিপোর্টে। শুধু বেতবোনা গ্রামে শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত। হিন্দুদের ওপরেই যে হামলা, ক্ষতিগ্রস্তদের নাম উল্লেখ করে প্রমাণ দাখিল। স্বাভাবিকভাবেই এই রিপোর্টকে হাতিয়ার করে রাজ্য প্রশাসনকে আক্রমণ করেছে বিজেপি। हिंदुओं को मारा गया तो मुर्शिदाबाद में चुन चुनकर हिंदुओं के घर, मकान और लोगों को मारने का प्रयास किया गया। अब इसके बाद पश्चिम बंगाल सरकार के पास किसी प्रकार का मुंह नहीं रह गया है ये कहने का कि वहां पर हिंसा नहीं हुई थी। যদিও বিজেপি হিংসা নিয়ে বিভাজনের রাজনীতি করে বলে পাল্টা তোপ দেখেছে তৃণমূল। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া থেকে সব কর্তব্যই পালন করেছে রাজ্য সরকার, দাবি শাসক দলের। বিজেপি নেতারা মুর্শিদাবাদ নিয়ে যে অপপ্রচার করছেন, যে বিভেদকামী রাজনীতি করছেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা চক্রান্তের অংশ। আমরা এর তীব্র বিরোধিতা করছি। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টের ভিত্তিতে আদালত কি পদক্ষেপ করে এবং তাকে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে কিভাবে মোকাবিলা করে সরকার ও শাসক দল, এখন সেটাই দেখার। কলকাতা টিভি। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন কৃষাণু মিত্র, বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা রয়েছেন, অধ্যাপক দেবাশিস সরকার রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র এবং আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখোপাধ্যায় এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা বিকাশ চ্যাটার্জি। আমি প্রথমে কৃষাণুর কাছেই আসি। কৃষাণু, এই রিপোর্টের ছত্রে ছত্রে যা রয়েছে তাতে শাসক দলের জন্য অত্যন্ত অত্যন্ত অস্বস্তির, এটা বলার অপেক্ষা রাখে না। এবং আমরা দেখলাম যে রীতিমতো প্রেস কনফারেন্স করে, দিল্লিতে প্রেস কনফারেন্স করে দিল্লি বিজেপি থেকেও, কেন্দ্রীয় নেতৃত্ব থেকেও এই নিয়ে সুর চড়ানো হলো। দেখো মৌপিয়া, প্রথম কথা হচ্ছে যে মুর্শিদাবাদে যেটা হয়েছে যতটা সত্যি সেটা অত্যন্ত নিন্দনীয় এবং তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া প্রশাসন সেভাবে নিয়েছে, এখনও প্রতিনিয়ত নিচ্ছে। যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে কম্পেনসেশন থেকে তাদের দোকান বাড়ি পুনরায় বানিয়ে দেওয়া এবং যারা নিহত তাদেরকে 10 লাখ টাকা করে দেওয়া, এগুলো সব যা যা প্রশাসনিক দায়িত্বের মধ্যে বর্তায় সেইগুলো প্রশাসন, রাজ্য সরকার করেছে। দ্বিতীয় হচ্ছে এর থেকে শিক্ষা গ্রহণ করা এবং তার জন্য যা চেকস অ্যান্ড ব্যালেন্সেসের মধ্যে যে কারেকশনস আছে সেগুলো করা হচ্ছে। এবার আসি বিজেপির প্রেস কনফারেন্স। ঘোলা জলে মাছ ধরা এবং মানুষের কোথাও মৃত্যু, কোথাও হানাহানিকে রাজনৈতিক পণ্য করা, এটা তো বিজেপির জন্য নতুন নয়। এবং তিলকে তাল করা হচ্ছে, বিজেপি তিলকে তাল করছে। সব যদি ধরেও নি, রিপোর্টে কি রয়েছে, একজন তৃণমূল কংগ্রেসের নেতা মেহবুব আলম সে এটা সূত্রপাত করেন, এইরকম একদম নির্দিষ্টভাবে এটা উল্লেখ রয়েছে। বিধায়কের ভূমিকার উল্লেখ রয়েছে। পুলিশ নিষ্ক্রিয় ছিল, এটা তো অভিযোগ, পুলিশ কিছু করেনি। এরকম অভিযোগ আমরা সন্দেশখালিতেও দেখেছিলাম। পরবর্তীকালে ধাপে ধাপে প্রত্যেকটা প্রমাণ মিথ্যা প্রমাণিত হয়েছে। এবং তোমাকে মনে করিয়ে দিই, 2019-এর লোকসভা নির্বাচনের আগে এইভাবে প্রেস কনফারেন্স করে তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দক্ষিণ 24 পরগনার বোগাখালী বলে একটা গ্রামের উল্লেখ করে বলেছিলেন সেটা নাকি হিন্দু শূন্য করা হচ্ছে। 2019-এর নির্বাচনের পর 18 জন বিজেপির সাংসদ জিতেছিলেন, একবারও তারা বোগাখালী যাননি, বোগাখালীর নামটা উচ্চারণ করেননি। তার কারণ তারা জানতেন নির্বাচনের আগে হাওয়া গরম করার জন্য বোগাখালীর একটা মিথ্যাচার করা হয়েছিল। তো প্রেস কনফারেন্স করে মিথ্যাচার করা এবং এক্ষেত্রে যে একটা ঘটনা ঘটেছে সেটা আমরা অস্বীকার করছি না, কিন্তু তিলকে তাল করা, আবার মানুষের কোথাও হানাহানি, মানুষের মৃত্যুকে রাজনৈতিক পণ্য করা, মেহবুব আলমদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? যারা অভিযুক্ত, প্রথম 24 ঘন্টার মধ্যে 100 জন বেশি গ্রেপ্তার হয়েছে।
ধাপে ধাপে পরবর্তীতে এখন 350-400 জন গ্রেপ্তার হয়েছে, সকলের বিরুদ্ধে যা যা প্রশাসনিক ব্যবস্থা, কেস কাবারি, যা যা লিগ্যাল অ্যাকশন, সেগুলো সব চলছে, যা যা যে কোনো জায়গায় হয়। এই তো গত বছর তোমাদের বক্তব্য হচ্ছে যে ওখানে বিএসএফ গুলি চালিয়েছিল এবং যার পর পরিস্থিতি অ্যাগ্রাভেট করে, কিন্তু এই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে রিপোর্ট দেখা যাচ্ছে সেই রিপোর্টের তথ্য সম্পূর্ণ উল্টো। বরং আরে বাবা, ফ্যাক্ট ফাইন্ডিং তো আমাদের পশ্চিম বাংলাতে নতুন কিছু নয়। আমি তো সন্দেশখালির উদাহরণ দিলাম। ফ্যাক্ট ফাইন্ডিং কি উদ্দেশ্যে কি না হোক সেগুলো প্রমাণ করতে হবে। তো আমরা বিজেপির মতো আগ বাড়িয়ে কখনো বলে দেব না যে পলিটিসাইজড, আমরা বলে দেব না যে সব মিথ্যে। আমরা যতটা সত্যি আমরা দেখছি, আমরা এখানে একটা বক্তব্য হয়েছে এক সেকেন্ড, এই যে ভুরি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আসে, ডেফিনেটলি যে কোনো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে কোনো ফোরাম থেকে পাঠিয়ে দিলে সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট সেটা আদালতে গ্রাহ্য হয় না, কিন্তু এক্ষেত্রে তো এই কমিটিটা তৈরি করে দিয়েছিল আদালত। খুব ভালো কথা, কিন্তু প্রমাণ হতে হবে। তো এখন যারা করেছেন তারা তার তথ্য প্রমাণ দিয়েছেন, কতটা সঠিক আমরা সন্দেশখালিতে দেখেছি। সাধারণ মানুষকে দিয়ে যে অভিযোগগুলো করা হয়েছিল, পরবর্তীকালে প্রমাণিত হলো যে সাদা কাগজ তাদের থেকে নেওয়া হয়েছিল সই করে, এবং নিজের ইচ্ছা মতো অভিযোগগুলো বসিয়ে দেওয়া হয়েছিল। তো এই ফ্যাক্ট ফাইন্ডিং কিসের ফ্যাক্ট সন্ধান করেছেন, কতটা ফ্যাক্ট, কতটা সেটা ফলস, সেগুলোও দেখতে হবে আগামী। শঙ্কু, এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট নিয়ে তোমরা রাজনীতি করছো, এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং আরেকটা বক্তব্য উঠে আসছে যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির এটা জাস্ট তারা গেছেন, তারা যারা পীড়িত তাদের সঙ্গে কথা বলেছেন, অর্থাৎ সেটা রিপোর্ট নাকি সেটা ডেটা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে সামনে দেখা যাচ্ছে একটা ছাগল বসে আছে, সবাই মেনে নিচ্ছে ওটা ছাগল বসে আছে, তৃণমূল কংগ্রেস মানবে না। এই যে ওনার বক্তব্য স্পেসিফিক রিপোর্ট এসছে, ওনার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, তাও উনি মানবেন না। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন বহিরাগতরা এসে এখানে কাণ্ড ঘটিয়েছে। আমি জানতে চাই যে 300 জনকে গ্রেপ্তার করেছেন, তার মধ্যে সে বহিরাগত নাই কেন একজনও? আমি জানতে চাই যে ওখানকার যিনি এসপি তাকে সরিয়ে দেওয়া হয়েছে, যে তদন্ত কমিটি তৈরি হয়েছিল, এসপির ফোন ডিটেল কেন ইনভেস্টিগেট করা হয়নি? কেন ওখানকার ওসিদেরকে সাসপেন্ড করা হয়নি, ওদেরকে গ্রেপ্তার করে জেলে পড়া হয়নি? যে মানুষ শতবার সাহায্য চাওয়ার পরেও কেন ওখানে ওনারা পুলিশ নিয়ে যাননি, কেন কোঅপারেট করেননি? আমি জানতে চাই। আজকে এই যে মেহবুব বড় বড় কথা বলছে, আমি জানতে চাই যে মেহবুবকে দল অন্তত দলের পদ থেকে পর্যন্ত সরায়নি। এরা তৃণমূল কংগ্রেসের কাছে আসে শুধুমাত্র ভোট রাজনীতির জন্য, সংখ্যালঘু নির্দিষ্ট এক শ্রেণীর ভোটের দিকে তাকিয়ে এরা গ্রামের পর গ্রাম টার্গেট করে করে হিন্দুদেরকে মেরেছে। আপনি জানেন এই রিপোর্টে কি লেখা আছে? সন্দেশখালীতে হেরেছে এই জন্য। আমরা যে সন্দেশখালীতে 5 মাসেরও বেশি সময় ধরে সন্দেশখালীকে নিয়ে যেভাবে চর্চা দেখেছি, সেখানে দাঁড়িয়ে প্রায় এরকম একটা ন্যারেটিভ সেট করে দেওয়া হয়েছিল যে সেখানে মহিলাদের খুল্লা এক্সপ্লয়েট করা হয় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে। দিদি হয়নি? এবং সেখানে রেখা পাত্রকে তোমরা ক্যান্ডিডেটও করো। আচ্ছা, কিন্তু তারপর কি হলো? দিদি আপনি কি চান? আপনি তো একজন মহিলা, আপনি আমার দিদির মতো। আপনার কাছে আমি জানতে চাই আপনি কি চান? একজন মহিলা কোন লেভেলে নেমে অভিযোগ করলে এরা মানবে? একের পর এক মহিলারা অভিযোগ করেছেন, রাতের অন্ধকারে ডেকে গিয়ে পিঠে বানানো হয়েছে। 2011-র পর এদের শাহজাহানকে লাগে কেন? আমি জানতে চাই কি দেয় শাহজাহান এদেরকে? আর কত? সমস্ত মহিলারা ওখানে মিথ্যে কথা বলেছেন। একজন নারী যখন তার সম্মানহানির চূড়ান্ত অভিযোগ প্রকাশ্যে দাঁড়িয়ে এসে করেন, আজকে গ্রামের পর গ্রাম দাঁড়িয়ে মহিলারা করেন, সেটা মনে হয় যে তারা সবাই মিথ্যে কথা বলছেন। এরা কারা? এরা মানুষ। আমরা এই শঙ্কুদেবদের এই যে আবেগতাড়িত, এগুলো মানে আপনাদের তো আবেগ নেই। যারা মানুষদের খুন করেন তাদের কোনো আবেগ থাকে নাকি? লক্ষ্মীর ভান্ডারকে দান ছত্র লক্ষ্মীর ভান্ডার দেবো আর মানুষের সম্মানহানি করবো, মহিলাদের মা বোনেদের ইজ্জত লুটে নেবো। ওই জন্য তো সন্দেশখালীতে হেরেছেন। সন্দেশখালীতে হেরেছে, রেখা পাত্রর কাছে জিততে পারেননি। হেরেছেন সন্দেশখালীতে। 18 থেকে 12 হয়েছে, এরপরে 2 হবে। শুনে নাও, মেহবুব কে বাংলাদেশ বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে, ঝাড়খণ্ড থেকে বিদ্যুৎ কে দিচ্ছে? মুখোশ হচ্ছে ইউসুফ পাঠান। এটা তুমি মুখোশ, মেহবুব আপনাদের মুখোশ, আর মুখোশ ইউসুফ পাঠান। বিষয়টা হচ্ছে
ছাগলের গল্প বললো। শঙ্কুদেব এই যে ছাগলের গল্প বললো, আমি ছাগলের বলতে যাচ্ছি। শঙ্কুদেব ছাগল যে ছাগলের গল্প বললো, কিন্তু খাবেন না একটা স্টেশনে ছাগল দেখিয়ে দিল বিজেপি। পরবর্তীকালে সেই ছাগলগুলো বিজেপি পাকিস্তানের পতাকা লাগাচ্ছিল। এই ছাগলগুলো বিজেপি, সেই ছাগলগুলো সাধারণ বিজেপি করে, আবার দাঙ্গা করার জন্য সাধারণ বিজেপি করে। এই যে ছাগলটা তুমি আমাকে বলতে বললে, আমাকে শঙ্কু বলতে আমি ছাগল বলিনি, আমি তো বিজেপিকে ছাগল বলছি। যে ছাগল আমি বলছি তো ছাগলকে দেখে বলছি তো আমরা দেখি তো বন্দার কাছে ছাগল দেখেছিল, যে পাকিস্তানের পতাকা লাগাচ্ছে, যে পাকিস্তানের পতাকাকে ছাগল দুটো লাগাচ্ছিল তারা বিজেপির কর্মী। আমি তৃণমূল করে পাকিস্তানের যারা পতাকা লাগাচ্ছিল সেই ছাগল দুটো বিজেপির কর্মী পাওয়া গেছে। এবং শুধু বনগাঁ নয়, এছাড়া সারা ভারত জুড়ে যেখানে মন্দির ভাঙাভাঙি, মূর্তি ভাঙাভাঙি সব বিজেপি তোমরা তো দেশের সেনাবাহিনীর মহিলা অফিসারদের আমি দেবাশিসদার কাছে আসি। দেবাশিসদের যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট, যেখানে যে উল্লেখগুলো রয়েছে সেগুলো তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত অস্বস্তিকর, রাজ্যের প্রশাসনের জন্য অত্যন্ত অস্বস্তিকর, যেখানে বলা হচ্ছে যে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে এবং বলা হচ্ছে যে যারা সেখান থেকে বাঁচতে অন্য জায়গায় আশ্রয় নিয়েছিলেন তাদের জোর করে ফিরিয়ে আনা হয়। দেখো, এই আলোচনাটার মধ্যে তৃণমূল বিজেপিকে বাদ রেখে আলোচনাটা করতে চাইছি। এই কারণে করতে চাইছি যে আমরা সাধারণ মানুষ রাষ্ট্রের চেহারাটা কি দেখেছি, একটা রেসপন্সিবিলিটি না তো প্রশ্ন আসছে। ওইখানে যখন ঘটনা ঘটছে সাধারণ মানুষের কি অভিযোগ ছিল, সমস্ত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে লাগাতারভাবে কি অভিযোগ ছিল, দলমত নির্বিশেষে মানুষের কি অভিযোগ ছিল। মানুষের অভিযোগ ছিল যে তারা একটা দীর্ঘ সময় ধরে তাদের ওপর অত্যাচার হয়েছে, ভাঙচুর হয়েছে, আগুন জ্বালানো হয়েছে এবং তখন তারা স্থানীয় পুলিশ প্রশাসনকে ফোন করেছে, তারা রেসপন্ড করেনি। এবার ইনসিডেন্টালি তৃণমূল কংগ্রেস শাসনের দায়িত্বে রয়েছে, দায়িত্ব তো নিতে হবে, শুধু রাজনৈতিক তর্ক বিতর্ক করতে বিষয় নয়। অর্থাৎ রাষ্ট্র সম্পূর্ণভাবে যেটা বিতর্কে নেই ব্যর্থ হয়েছে। ওই জায়গায় যেরকমভাবে গ্রামের মানুষ আক্রান্ত হয়েছে, আমি হিন্দু মুসলমান পড়ে, গ্রামের সাধারণ মানুষ, গরিব মানুষ আক্রান্ত হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, জীবন গেছে, আহত নিহত হচ্ছে, আগুন জ্বলছে, তারা জানাচ্ছে প্রশাসনকে, প্রশাসনের কাছে খবর নেই। এটা বিশাল বড় ইন্টেলিজেন্স ফেলিয়ার। এবার তো রাজনৈতিক তর্জা হবে না, সাবোটেজ, ডেলিভারেট কিনা, এসব তো হবে, কিন্তু এইটুকু তো সাধারণ মানুষ দেখেছে যে একটা প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। আগের থেকে ইম্পোর্ট যদি ধরেও নি থাকে না, তাহলেও তো মানতে হবে ব্যর্থতা। এবং তারপর কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চলেছে, এলাকা ছেড়ে মানুষ রয়েছে, তাহলে সেখানে কোথাও রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে না? আরে না হয় তৃণমূল কংগ্রেস মানুষের ভোটে সে যে কোনোভাবেই হোক ক্ষমতায় আছে, ডেমোক্রেটিক পদ্ধতিতে আছে, তারপরে এই ঘটনাটাকে নিয়েও তো কখনো তৃণমূল কংগ্রেস স্টান্স নিয়ে তর্ক বিতর্ক করতে পারে না। আর একদম সঠিকভাবে মপিয়া বললে যে এই নির্দিষ্ট যে কমিটি এক্সারসাইজ, সেটা কিন্তু একেবারে জুডিশিয়ারির একটা অংশ হিসেবে কাজ করেছে। সেটা নিয়েও পক্ষে বিপক্ষে কথা হতে পারে, আমি পক্ষে বিপক্ষে এই জায়গায় যেতে চাই না। কারণ আজকে যদি এই ঘটনাটাকে নিয়ে আমরা দুটো পক্ষ, তিনটে পক্ষ দাঁড়িয়ে বিতর্ক করি, তাহলে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের এই প্রান্তিক যে এলাকাটা, যে জায়গাটা পাশে বাংলাদেশ রয়েছে, কারণে অকারণে পরিস্থিতি বহু সময় থাকে, আমরা উস্কে দিয়ে কথা বলি, ইনফিল্ট্রেশনের কথা বলি, কিন্তু এটা কিন্তু একদম সুইসাইডাল হবে। রাজনীতির চর্চা করতে গিয়ে আমরা যদি এই জায়গাগুলোকে ইন্ডালজ করি এবং বারবার করে একটা প্রতিবেশীর কথা বলে দিয়ে যদি আমরা সেখানে এসকেপ করার চেষ্টা করি, তাতে আলটিমেটলি কিন্তু ক্ষতিটা হবে মানুষের, রাজ্যের। এটা কখনোই সংকীর্ণ রাজনীতির জন্য শাসক দলের অবস্থান থেকে করা উচিত না। হ্যাঁ, দেখুন, মোটামুটি ঘটনাটা যখন ঘটছিল তখন বিরোধীদের একটা বক্তব্য ছিল এবং তৃণমূল কংগ্রেস সরকারি দল তাদের একটা বক্তব্য ছিল। সামগ্রিকভাবে সমস্ত বিরোধী দলের যে বক্তব্যটা ছিল যে সেটা হচ্ছে যে এই ঘটনাগুলো পুরোপুরি তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত হচ্ছে, তৃণমূলের মানুষদের দ্বারা পরিচালিত হচ্ছে। এবং দ্বিতীয় ছিল যে পুলিশি সম্পূর্ণ নিষ্ক্রিয়তা। এই দুটো বিষয় ছিল প্রধানত। আর তৃণমূল কংগ্রেসের যেটা অন্যদিকে ছিল সেটা প্রধানতভাবে তারা যেটা বলেছিল যে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে এবং তারা একটা বহিরাগত তত্ত্ব এনেছিল এর মধ্যে।
কিন্তু হাইকোর্টের এই যে কমিটিটা, এর মধ্যে মনে রাখতে হবে যে সরাসরি কিন্তু হাইকোর্টেরও একজন মানুষ রয়েছেন এটার মধ্যে। ফলে এই কমিটিটার একটা গ্রহণযোগ্যতা একটা আমাদের দিতে হবে। আমরা প্রথমেই এটাকে উড়িয়ে দিতে পারি, যাবে না। এবং তারা কিন্তু বিরোধীদের যে বক্তব্য, অর্থাৎ এই ঘটনাগুলো সমস্ত তৃণমূল কংগ্রেসের দ্বারা করা হয়েছে সেটা প্রতিষ্ঠা হয়েছে, এবং পুলিশের যে চরম নিষ্ক্রিয়তা ছিল, শুধু নিষ্ক্রিয়তা নয়, পুলিশ সেখানে ইচ্ছে করে বলতে গেলে কোনো ব্যবস্থা নেয়নি। এই দুটো তত্ত্ব কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের যে বহিরাগত তত্ত্ব সেটা কিন্তু মোটামুটিভাবে খারিজ হয়েছে। এটা হচ্ছে এখনকার অবস্থান। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি মানে খুব সুন্দর বক্তব্য রাখলো, শঙ্কু মহিলাদের উপর অত্যাচার, হ্যান ত্যান, মনে পড়ে গেল মধ্যপ্রদেশে সে মন্ত্রীর কথা, তিনিও কিন্তু বহাল তবিয়াতে রয়েছেন। বৃজভূষণ শরণ সিং তিনিও কিন্তু বহাল তবিয়াতে আছেন। ফলে ঘটনাটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি, এই দুটো দলের মধ্যে এই যে হচ্ছে, এর নিট ফল হচ্ছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সরকারিভাবে প্রতিনিধি দলের সঙ্গে চলে গেলেন। আমি শুভময়দার কাছে, কি আপত্তি হলো? শাশী থারুর তার দল মনে করেছে পাঠিয়েছে। আপনাদের আপত্তি আছে নাকি? খারাপ বলিনি তো। আমি শুভময়দার কাছে আসি। শুভময়দা, এই রিপোর্ট এবং এর রিপোর্টের যে উল্লেখগুলো রয়েছে সেগুলোকে আপনি কতটা গুরুত্ব দেবেন? অবশ্যই একটা রিপোর্ট এসছে এবং মোটামুটি একটা সরকারি ব্যবস্থার মধ্যে থেকে, আইন জগতের কাছ থেকে, সুতরাং হাইকোর্টের নির্দেশে একটা রিপোর্ট তৈরি হয়েছে। সুতরাং এই রিপোর্টকে হঠাৎ করে অস্বীকার করার কোনো কারণ নেই, এবং তাই নিয়ে এত আলোচনা হচ্ছে। মূল যে জায়গাটা আমি দেবাশিসদার সঙ্গে একটা জায়গায় দ্বিমত হব, সেটা হচ্ছে দেবাশিসদা বললেন যে তৃণমূল বিজেপি বাদ দিয়ে এই আলোচনাটা করতে হবে। সেটা করলে তো হবে না, কারণ তৃণমূল এবং বিজেপি রাজ্যের ভোটের 85% পায়, বিজেপি কেন্দ্রের শাসক, তৃণমূল রাজ্যের শাসক। সুতরাং একটা জায়গায় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে রাজ্যের শাসকের বিরুদ্ধে বা তার পুলিশের বিরুদ্ধে পরিষ্কারভাবে নিষ্ক্রিয়তার একটা অভিযোগ এসেছে, এবং একই সঙ্গে উল্টো দিকে যে প্রশ্নটা আসবে যে কেন্দ্রের শাসক যদি এই নিষ্ক্রিয়তা দেখতে পান, তাহলে বিভিন্ন ধারা আছে সংবিধানের, যদি খুব ভুল না করি 355 যে ধারা আছে, সেটা সারা রাজ্যে না হলেও যে উপদ্রুত অঞ্চল, সেই অঞ্চলে সেখানে কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিয়ে ঢুকতে পারেন এবং দেখতে পারেন যে কি ধরনের ঘটনা ঘটছে। আমরা যারা সাধারণ মানুষ, অর্থাৎ সব শব্দ ভালো আসছিল না, কিন্তু ছাগল শব্দটা বারবারই আসছিল, আমি নিজেদের ছাগল বলবো না, কিন্তু সাধারণ জনগণ, সাধারণ একটা গণতান্ত্রিক ব্যবস্থায় অনেক ক্ষেত্রে যদি শাসক ভালো না হয়, সেক্ষেত্রে তারা ছাগলের সেজো ছেলে হয়ে যান। সুতরাং এইভাবে যদি ধরা যায় যে সাধারণ মানুষ তারা লাফান বেশি, পান কম, সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ স্বস্তি চায়, সাধারণ মানুষ মারামারি চায় না, সাধারণ মানুষ চায় আমাদের বেশিরভাগ ভোট যদি তৃণমূল এবং বিজেপি পায়, তারা সেটা পেয়ে কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে থেকে এই সমস্যাগুলোর সমাধান করুন। এক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, ওয়াক অফ নিয়ে সত্যি একটা আলোচনা শুরু হয়েছে, তার বিরুদ্ধে কিছু মানুষ বলেছেন, কিন্তু আমাদের রাজ্যে সেটা ভয়ঙ্কর আকার নিয়েছে। এক নম্বর, যখন নিচ্ছে তখন কিন্তু আমরা জানতাম যে ঘটনাটা ঘটছে। সুতরাং সেই জায়গায় আমরা আশা করব কি? আমরা তো আশা করব যে শাসক আমাদের বাঁচাবেন। ফলে তারপরে 2-3 দিন পরে যখন এই ঘটনা ঘটছে, সেই সময় অবশ্যই রাজ্যের দায়িত্বে আইন শৃঙ্খলা, তারা সেখানে ব্যর্থ হয়েছেন। রিপোর্টে এসছে তৃণমূল সেখানকার শাসক, তাদের শাসকদের টেলিভিশন চ্যানেলে দেখা গেছে যে তারা সেখান থেকে তাদের জনপ্রতিনিধিরা পালিয়ে আসছেন, এবং সেই জায়গায় কেন্দ্রীয় সরকারের বিএসএফ এসছে, মানুষ তাদের কাছে দাবি করেছেন আপনারা আমাদের এখানে আসুন, কিন্তু তারা সেখানে কতটা কাজ করতে পেরেছেন পরিষ্কার নয়। বিভৎসভাবে মানুষের প্রাণ গেছে। এরপরে আমরা কি আশা করতে পারি যে আচ্ছা আগামী দিনে এই নিষ্ক্রিয়তা আমরা আর দেখতে পাবো না? আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো। একটা ছোট্ট বিরতি, তার আগে আমাকে দিতে হচ্ছে। বিরতির পর ফিরতে দেখতে থাকুন বাংলা বলছে। গত 5ই এপ্রিল আইনে পরিণত হয় ওয়াকফ বিল, আর তারপর থেকেই দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভের ঢেউ ওঠে। ওয়াকফ আঁচে উত্তপ্ত হয় মুর্শিদাবাদ। সাম্প্রদায়িক হিংসা এবং প্রশাসনিক ভূমিকা নিয়ে সরব হন বিরোধীরা। তারপর এক এক করে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা অশান্ত এলাকায় যান, জানিয়েও কম জল খোলা হয়নি। এবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে উদ্বেগে রাজ্য প্রশাসন। সংসদে 2 কক্ষে ভোটাভুটিতে পাস হওয়ার পর গত 5ই এপ্রিল রাষ্ট্রপতির স্বাক্ষরে আইনে পরিণত হয় ওয়াকফ বিল। তারপর থেকে দেশের বিভিন্ন জায়গায় ওয়াকফ সংশোধিত আইনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ তার অন্যতম। 8 থেকে 12ই এপ্রিল উত্তপ্ত হয়ে ওঠে সুতি, ধুলিয়ান, জঙ্গিপুর, শামশেরগঞ্জ। সাম্প্রদায়িক হিংসা এবং প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। হিন্দু বাঁচাও, মমতা ভাগাও। মুর্শিদাবাদের ঘটনা আইন শৃঙ্খলার অবনতি নয়, রাইট নয়,
কমিউনাল ভায়োলেন্স নয়, একটা ইনসিডেন্ট নয়। মুর্শিদাবাদের ভায়োলেন্স একটা জাতি, হিন্দু জাতি, তাকে মুছে ফেলা। রাজ্যপাল সিভি আনন্দ বসু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ঘটনাস্থলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তবে মুখ্যমন্ত্রী পরিস্থিতি শান্ত হওয়ার পর্যন্ত তাকে সেখানে না যাওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু তারপরও তিনি সেখানে যান। মুর্শিদাবাদের অশান্তির প্রায় 1 মাস পর যখন এক এক করে ঘরে ফেরানো হয় গ্রামবাসীদের, সেই সময় মুর্শিদাবাদে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফর ঘিরেও দানা বাঁধে বিতর্ক। জাফরাবাদে নিহত বাবা ছেলের পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। অভিযোগ ওঠে, নিহতের পরিবারকে মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগেই সরিয়ে নেয় বিজেপি। আমি যেতেও চেয়েছিলাম ওদের বাড়ি, কিন্তু তাদের লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন? মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন এই অশান্তি আসলে চক্রান্ত। 2-3টে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে, তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, মানে ধর্মের নামে বিধর্মী নেতা। এরপর অশান্তির জল গড়ায় হাইকোর্টে, মামলা দায়ের হয়। ঘটনার তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার যোগেন্দ্র সিং, পশ্চিমবঙ্গ লিগাল সার্ভিসেস অথরিটির সদস্য সত্য অর্ণব ঘোষাল এবং পশ্চিমবঙ্গ বিচার বিভাগীয় পরিষেবার রেজিস্ট্রার সৌগত চক্রবর্তীকে নিয়ে 3 সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে আদালত। সেই কমিটি বুধবার রিপোর্ট জমা দিয়েছে আদালতে, যার পরেই কাঠগড়ায় রাজ্য প্রশাসন। উঠছে একাধিক প্রশ্ন। কলকাতা টিভি। আমি শঙ্কুর কাছে আসবো যে শঙ্কু, আমরা তো একই সঙ্গে, যেমন ডেফিনেটলি মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে তাতে উদ্বেগের যথেষ্ট জায়গা রয়েছে, কিন্তু সেই মুর্শিদাবাদের ঘটনা, সেখানের মানুষের অসহায়তা নিয়ে আমরা তো রাজনীতিও কম হতে দেখিনি। আমরা যেভাবে দেখেছি যে মুখ্যমন্ত্রী যেদিন যাবেন ওখানে সফর করতে, তার আগে নিহতদের পরিবারকে নিয়ে কি পরিমাণ টানা হেঁচড়া। না, প্রথম কথা হচ্ছে রাজ্য সরকার টানা হেঁচড়াটা করবে কেন আমি জানতে চাই। আপনি জানেন কলকাতা হাইকোর্টে কি হয়েছে? যে হিন্দু বাবা এবং ছেলেকে খুন করা হয়েছিল, তার ছেলে, তাদের আত্মীয়, হিন্দু ছিলেন, তারা নাম বলবো নাকি? হিন্দু বলেই তো খুন করা হয়েছে, হিন্দু বলে খুন হয়েছে। তাহলে এই মুনিরত্নম নাইডুটাকে, মুনিরত্নম নাইডু যে গ্যাং রেপ করেছে বিজেপির নেতা, তারপরে সেই মহিলার মুখে প্রশ্ন করেছে কর্ণাটকের বিজেপির নেতা কি করেছে? একে হিন্দু কে হিন্দু নয়? মুনিরত্নম নাইডুটা হিন্দু নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু মানুষ না, হিন্দু নাইডুটাকে পরিবারে যাননি, কে যায়নি? মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের কাছে, প্রধানমন্ত্রী মণিপুর কাছে, বিতালবাবুর বাড়িতে মুনিরত্নম নাইডু মুনিরত্নম নাইডু হিন্দু কি হিন্দু না সেটা বলে দাও না। আরে বলো না, বনগাঁতে যারা ধরা পড়েছে পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে তারা হিন্দু কি হিন্দু না? থামান থামান, পড়াশোনা করো। আরে আরে কে পড়াশোনা? কৃষাণু এক এক করে যদি বলি, এবার বিষয় হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে দিদি, যে তারা দেখা করতে চান না সরকারের সাথে। এটা সব থেকে বড় প্রমাণ হচ্ছে সরকার তাদের কাছে 10 লক্ষ টাকা পাঠিয়েছিল, তারা প্রত্যাখ্যান করেছেন। এই মানুষদের কাছে এই কঠিন পরিস্থিতিতে 10 লক্ষ টাকা বিষয় ছিল, নেননি। তারা কলকাতা এসেছেন মামলা করবেন বলে কলকাতা হাইকোর্টে। আপনি ভাবুন, পুলিশ তন্ন তন্ন করে খুঁজছে কেন? সকালবেলা আমি সজলদা আমরা সব না পৌঁছলে পুলিশ দরজা ভেঙে ফেলেছে সল্টলেকে, বলছে তুলে নিয়ে যাব। কেন? তো আমার এখানে প্রশ্ন, আমি জানতে চাই কেন? এক সেকেন্ড, যে অভিযোগ উঠছে যে যখন ওখানে হিংসা হচ্ছিল সেই সময় পুলিশ নিষ্ক্রিয়, নিহতের পরিবার যখন কলকাতায় এসেছেন তখন তাদের হদিশ পাওয়ার জন্য পুলিশ অতি সক্রিয়। দেখো, আমি প্রথমে বলছি যে মুর্শিদাবাদে কিছু হয়নি, ওটা নিয়ে আলোচনা করব না, ভুল ত্রুটিটা স্বীকার করব না, এটা এই মানসিকতা না তৃণমূলের আছে না রাজ্য সরকারে আছে। আমরা প্রথমে মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন হ্যাঁ গন্ডগোল হয়েছে তো, হ্যাঁ ওখানে গাফিলতি আছে তো, আমরা কোথাও একবারও শাক দিয়ে মাছ ঢাকতে চাইছি না। কিন্তু এখানে যারা বলছে আমাদের বিরুদ্ধে তাদের রেকর্ডটা কি, এটাই তো জানতে চাইছি। তাদের রেকর্ডটা বিভিন্ন রাজ্যতে ডবল ইঞ্জিন সরকারে ভুল আছে, আমি তো জানতে চাইছি, বিজেপি
বিজেপি বিজেপি নেতারা শকুনের রাজনীতি করছে কি করছে এটাই তো জানতো, এটাই তো জানতে চাইছি। শকুনের রাজনীতি কে করছে? শকুনের রাজনীতি হিন্দু কি? কত হিন্দু, কত বড় হিন্দু হয়েছে তুমি, কত বড় হিন্দু হয়েছে, কত বড় হিন্দু হয়েছে, কত বড় হিন্দু তুমি, কত বড় হিন্দু হয়েছে তুমি, কত হিন্দু হয়েছে আপনার দল, তুমি কত বড় দিন আপনার সরকার হিন্দুতে হিন্দুদের নিয়ে হিন্দুদের কি করেছিল? হিন্দুদের জাস্টিস দিতে পারে না, মুনিরত্নম নাইডু হিন্দু নয়, অ্যাকশন নিতে পারে না, গোরখপুরে দাঙ্গা হয়েছে হিন্দু মারা গেছে কিনা, সম্বলে দাঙ্গা হয়েছে হিন্দু মারা গেছে কিনা, আজকে রত্নাগিরিতে দাঙ্গা হয়েছে হিন্দু মারা গেছে কিনা তুমি বলো, বলো রত্নাগিরিতে কারা আক্রান্ত হয়েছে, গোরখপুরে কারা আক্রান্ত হয়েছে, সম্বলে কারা আক্রান্ত হয়েছে বলো, বিজেপির শাসনে দাঙ্গাতে কারা মারা গেছে, হিন্দু ব্যতীত কারা মারা গেছে বলো। এক সেকেন্ড দিদি, আপনি জানলে শুনলে অবাক হয়ে যাবেন, এই যে এখানকার এসপি ছিল তাকে দ্রুততার সাথে কেন আজকে রাজ্য সরকার সরিয়ে দিতে বাধ্য হলো? কারণ প্রতিটা ঘটনা যখন ঘটছে তখন এই মেহবুবের মতো মেটেরিয়াল এসপির সাথে ডিরেক্ট ফোনে কানেকশনে রয়েছে। আমি নির্দিষ্ট অভিযোগ করছি, ওনার ফোন ডিটেল প্রকাশ্যে নিয়ে এসে তদন্তে ডিসক্লোজ করা হোক। আপনি দেখবেন কি বেরোয়। পুলিশ রেসপন্সিবিলিটি নেই, এদেরকে আপনি শুধু ট্রান্সফার করে বাঁচাচ্ছেন। মানুষ মরছে, পেহেলগামের রেসপন্সিবিলিটি কে আমাদের প্রধানমন্ত্রী নিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী কটা এসপিকে অ্যারেস্ট করেছে, কটা এসপিকে অ্যারেস্ট করেছে, কটা পুলিশ ট্রান্সফার হয়েছে, রাজ্য সরকার ট্রান্সফার করেছে, পেহেলগামে কটা পুলিশ ট্রান্সফার হয়েছে, বিজেপির ডবল ইঞ্জিন সরকার কটা পুলিশ ট্রান্সফার করেছে, কাশ্মীরে কটা পুলিশকে ট্রান্সফার করেছে, কটা পুলিশ অ্যারেস্ট হয়েছে। এক সেকেন্ড শঙ্কু, এই যে ভাগের ঘরে চুরি করা, শঙ্কু কৃষ্ণ, আমি দুজনের কাছে আসবো। আমি দেবাশিসদার কাছে যাই। দেবাশিসদা, আমরা যথেষ্ট দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে দায়িত্বশীলভাবে এই গোটা ঘটনা রিপোর্ট করেছি এবং ডেফিনেটলি আমরা কেউ চাই না, কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চাই না যে এমন কিছু অন এয়ার যাক বা পাবলিশড হোক যেটা আমাদের সম্প্রীতির যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশটায় কোথাও ছাপ ফেলে। কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ কিছু কিছু ঘটনা তো আছে যেগুলোকে অ্যাড্রেস না করলে যেটা আরও অ্যাগ্রাভেট করতে পারে, এবং যে কারণেই আমরা দেখেছি যে মুর্শিদাবাদের মতো ক্ষেত্রে অনেক চর্চা সামনে এসেছে এবং এই রিপোর্টেও যেটা দেখা যাচ্ছে যে হিন্দুদের নির্দিষ্টভাবে আক্রান্ত হতে হয়েছিল এটা মেনশনড আছে। শুধুমাত্র বেদ বোনাতেই 13টা বাড়ি হয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে, না হলে অগ্নিসংযোগ করে নষ্ট করে দেওয়া হয়েছে, এই উল্লেখ রয়েছে। আমি শুধু একটু মনে করাবো যে আমরা দেখেছিলাম যে যখন পিতা পুত্র যারা নিহত হলেন এই হিংসায়, সেটা নিয়ে মুর্শিদাবাদে বামেদের তরফ থেকে প্রথম যে বিবৃতিটা দেওয়া হলো সেখানে আরেকজন নিহত তার নাম উল্লেখ করা হয়েছিল, কিন্তু এই পিতা পুত্রের নাম উল্লেখ করা হয়নি। এরপর যখন বিরোধীরা, বিজেপি সহ বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে যে তারা বাম সমর্থক ছিলেন, সেই সময় আমরা একটা রিভাইজড বিবৃতি পেলাম যেখানে তাদের নাম উল্লেখ করা হলো এবং বলা হলো যে তারা সিপিআইএম সমর্থক, তারা নিহত হয়েছেন ইত্যাদি। এরপর আমরা দেখলাম মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জিরা তাদের বাড়িতেও গেলেন। আমার এখানেই প্রশ্ন যে কোথাও দাঁড়িয়ে এই ঘটনাগুলো অ্যাড্রেস করার ক্ষেত্রে সিপিআইএমের যে অবস্থান সেটাও কি সঠিক হচ্ছে? সঠিক বেঠিক এই পুরো বিষয়টাকে না আমি আবার প্রথমে যা বলেছি সেই জায়গাটা ধরে কথা বলতে চাইছি যে একদম নির্দিষ্ট রাজনৈতিক দলের অবস্থান থেকে এই বিষয়গুলোকে বিশ্লেষণ করা। এই জায়গায় আমার বক্তব্য হচ্ছে যে ঘটনাটা ঘটছে, যে দুর্ঘটনাটা ঘটছে, সেটাকে সবসময়ের জন্য আমরা একটা রাজনীতির সংস্কৃতি লক্ষ্য করছি যে সবসময়ের জন্য সেই ঘটনাগুলোকে নিয়ে আসা হচ্ছে একটা ধর্মীয় বাতাবরণের মধ্যে এবং এনে সেখানে খুব জোরের সাথে সেটা একদম সারা দেশ জুড়ে চলছে যে হিন্দু রাজনীতি, মুসলমান রাজনীতি। এটা হতে গিয়ে যে দুর্ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে সাধারণভাবে দেশের কল্যাণ, দেশের সাধারণ মানুষের যে মূল বিষয়গুলো, রুটি রোজগার, চাকরি, পড়াশুনো, স্বাস্থ্য, শিক্ষা, এই প্রত্যেকটা ক্ষেত্র। আমি আমার এখানে প্রশ্নটা দেবাশিসদা, ডেফিনেটলি আমি টোটালি এগ্রি। এই জায়গায় এবার দেবাশিসদা আমার প্রশ্নটা প্লিজ একটু শুনুন। আমার বক্তব্য হচ্ছে এক্স্যাক্টলি এখানে যে যখন দাঁড়িয়ে আপনারা যেটা বলছেন যে এই যে পোলারাইজেশন পলিটিক্স এটা ভীষণ প্রকট একটা আকার নিচ্ছে, ডেফিনেটলি সেকুলার ফোর্সেস তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করা দরকার। ডেফিনেটলি সিপিআইএম সহ বাম দলরা যে সেকুলারিজমের কথা বলছে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে হতে পারে, কিন্তু এখানেই তো পয়েন্টটা যে সেটা করতে গিয়েও এই যে কুল রাখি না শ্যাম রাখি,
এই দ্বন্দ্বে যে অবস্থানটা সিপিআইএম নিচ্ছে সেটা কি প্রকৃত সেকুলার অবস্থান হচ্ছে না? যদি ধারাবাহিকভাবে রাজ্য কেন্দ্র সর্বস্তরে যদি এই বাম গণতান্ত্রিক শক্তির যে লড়াইটা এই মুহূর্তে সারা দেশে রাজ্যে চলছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে কথা আসছে, তাহলে তো 3 জন নিহত হলে আইদার 3 জন নিহতের নাম দেব, না হলে 3 জন নিহতের কারো নাম দেব না। একটা প্রেস রিঅ্যাকশনের অসম্পূর্ণতা নিয়ে একটা রাজনৈতিক দলের অবস্থান এবং সামগ্রিকভাবে তাদের দলের কর্মী যে নিহত হওয়ার ঘটনাকে আমরা কখনো সিদ্ধান্তে এসে তাকে কমেন্ট করতে পারি না। এই কারণে অনেকক্ষণ না এই হত্যাগুলোর মধ্যে একটু হোল্ড করতে হবে, অনেকক্ষণ তো স্পেস নিয়ে চাচামেচি করা হয়েছে এবং এটার মাধ্যমে তো একটা সেন্সিটাইজেশন নিশ্চিতভাবে হয়। একটা দলের প্রতিক্রিয়া, তার কোট আনকোট বক্তব্য, প্রেস বিবৃতি, সেটা দিয়ে একটা পলিটিক্যাল পার্টির যে রাজনৈতিক লড়াই তার মূল্যায়নটাকে কখনো করা যায় না, সম্ভবপর নয়। মূল জায়গাটা হচ্ছে এটা বাম, তৃণমূল কংগ্রেস, বিজেপি কংগ্রেস ইত্যাদি ইত্যাদি নয়, আমরা বারবার এটা নিয়ে আসছি। মূল কথাটা হচ্ছে এটা একটা নির্দিষ্ট রাজনীতি, যে রাজনীতি বারে বারে করে এই পোলারাইজেশন পলিটিক্সের পক্ষে মানুষজনকে নিয়ে যেতে চাইছে। লড়াইটা একেবারে বিরুদ্ধে। এটা কাদের লড়াই? বামপন্থীদের লড়াই না, অ্যাবসলিউটলি না। রাজ্যের সাধারণ মানুষের লড়াই করে ওঠা যাচ্ছে না, কারণ এই মুহূর্তে রাজ্যের মানুষ, দেশের মানুষ এই যে ন্যারেটিভ সেট করা হচ্ছে তাতে প্রত্যেকটা ভোটে দেখা যাচ্ছে তাতে সাংঘাতিকভাবে সেই মানুষের সমর্থন সেদিকে যাচ্ছে। এবং এটা বুঝতে হবে, এটা শুধুমাত্র এটা একটা ওয়েল ডিফাইন্ড পলিটিক্স, এর বিরুদ্ধে সারা পৃথিবীতে লড়াই চলছে, কিন্তু এটা ওটা যাচ্ছে না। আজকে আমেরিকার যে নির্বাচন, ইউরোপের দেশগুলোর যে নির্বাচন, সেখানে পর্যন্ত যে পলিটিক্যাল ন্যারেটিভ ভিত্তি করে নির্বাচনটা হচ্ছে, সেই নির্বাচনের সাথে আজকে পশ্চিমবঙ্গের নির্বাচন, আমাদের দেশের নির্বাচন সব মিলে একসাথে মিলে যাচ্ছে। এগুলো বেসিক্যালি একটা দক্ষিণপন্থী রাজনীতির লড়াই। বামেদের যে লড়াই, বাম, কংগ্রেস বা অন্য যে লেফট ডেমোক্রেটিক ফোর্স রয়েছে, তাদের যে লড়াইটা একেবারে এই ন্যারেটিভের বিরুদ্ধে, এই ন্যারেটিভের বিরুদ্ধে এই লড়াইটা করতে শঙ্কু ইতিহাসটা পড়তে হবে, ইতিহাসটা পড়তে হবে। শঙ্কু তোর আদি রাজনীতি এই জায়গায় বুঝতে হবে যে সারা দেশ খুন হয়েছে, সাধারণ মানুষের উপকার হয়। বিজেপি তো মাওবাদীর সাথে রাজনীতি করেছে। 2011 পরিবর্তনের সময় এই মাওবাদী শক্তি ভারতীয় জনতা পার্টি একজোট হয়ে রাজনীতি করেছেন। ফিরিয়ে আমি একটু শুভময়দার কাছে আসি। শুভময়দা, তখন প্রযুক্তিগত কারণে একেবারে শুনতে পাচ্ছি না, সুতরাং আমাকে একটু বলতে দেবেন। মানে মূল যে আলোচনার বিষয়টা হচ্ছে যে বামপন্থীরা তাহলে কি করবে। আমি একটু বামপন্থীদের এক্সটেন্ড করা আর কি, যে একটু লিবারাল রাজনীতি, প্রগতিশীল যারা খুব মারামারি করতে চান না, গায়ের জোরে পারেন না আর কি, সেই শীর্ষেন্দুর উপন্যাসের যে মানুষগুলো যারা ভীষণ রোগাসোগা, হয়তো বা একটু লাফিয়ে টাফিয়ে অনেক বড় কাজ করে ফেলেন মাঝে মাঝে, কিন্তু সেটা উপন্যাসে, সেটা সাধারণ মানুষের জীবনে নয়। এই মানুষগুলো কি করবেন? তার উত্তর হচ্ছে এই মুহূর্তে কিছু করা যাবে না। ফ্রান্সিস ফুকুয়ামা তার আইডেন্টিটি বলে একটা বই এই আগের বার ট্রাম্প ক্ষমতায় আসার পর লিখেছেন। দেখুন, আজকের দিনে সারা বিশ্ব জুড়ে যে আইডেন্টিটি পলিটিক্স চলছে, তাতে একটা পৌরুষ যদি রাজনৈতিক নেতা বা নেত্রী, পৌরুষ শব্দটা আমি কোন আলাদা কোন ব্যবহার জেন্ডার নিউট্রাল বিকল্প পাওয়া যেত, সাথী হবে কিনা, কোন জেন্ডার নিউট্রাল, আমি রিকোয়েস্ট করব এর কোন জেন্ডার নিউট্রাল বিকল্প শব্দ ব্যবহার করতে। যে দুর্বল, মেয়েলি, এই কথাগুলো যেভাবে ব্যবহার করা হয় রাজনীতিতে, এই জায়গায় যেটা বোঝা যাচ্ছে রাজনীতি একটা শক্তিশালী জায়গায় পৌঁছচ্ছে। সেই জায়গায় বাম বলে তো কোনো লাভ নেই, প্রগতিশীল উদারবাদী অংশ গায়ের জোর দেখাতে পারবেন না। এবং তাতে সারা পৃথিবীর রাজনীতি এই মুহূর্তে যে ধারায় বইছে, তাতে কিন্তু যে ধরনের শক্তির কথা আপনি বলছেন খুব গুরুত্বপূর্ণ। তারাই তো লড়াই করবে, তারাই তো বলবে যে আমরা এই ধরনের মৌলবাদ চাই না, মানুষে মানুষে ভেদাভেদ চাই না। কিন্তু এই শক্তি দেখাতে গিয়ে যখনই প্রতিবাদ হচ্ছে, এক মৌলবাদের বিরুদ্ধে আর এক মৌলবাদী কথা বলতে হচ্ছে। এবং ভারতবর্ষে আরো অনেক ঘটনা ঘটছে, আপনারা লক্ষ্য করে দেখবেন
ফলে উদারবাদী জায়গার লড়াইটা আর নেই, এখন লড়াইটা অনেক বেশি রক্তক্ষয়ী, এবং সেই জায়গায় সত্যিই বামপন্থী উদারবাদী বা সোশ্যাল ডেমোক্র্যাট যে ফোর্স এই মুহূর্তে কংগ্রেসের মধ্যেও একটা মধ্যপন্থী ভাবনা আছে, তারা যদি আগামী দিনে লড়াই করতে পারেন এই ভাবনার মধ্যে দিয়ে, তাহলে অবশ্যই সেটা ভালো, কিন্তু সেই জিনিসটা কিন্তু রাজনীতি বিশ্লেষণ করতে গেলে আমি শুভময়দা আসবো একদম শেষ মুহূর্তে, যেহেতু বিকাশ চ্যাটার্জি তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। আমি বিকাশ বাবুর কাছে যাব। বিকাশ বাবু, আমরা এই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে রিপোর্ট আদালতে পড়েছে, সেখানে প্রশাসনের ভূমিকা নিয়ে যে রিপোর্টে যা উল্লেখ রয়েছে তা অনেকগুলো প্রশ্ন তুলে দেয়। আপনি এটাকে কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে একটা জায়গায় এরকম একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাতে রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাইকে মিলে এক জায়গায় আসতে হবে এবং এক জায়গায় এসে সমস্ত ব্যাপারটাকে ঠিক করতে হবে। একটা দল আরেকটা দলের সাথে মারামারি করবে, সংঘর্ষ করবে, সেটাতে রিপোর্টটা যেটা মানে ওনারা পেয়েছেন সেটা দিয়েছেন, আমি সেই ব্যাপারে কোনো কথা বলছি না, ব্যাপারটা টোটালটা সাবজুডিস আছে। কিন্তু ঘটনা হলো যে এইখানে প্রত্যেকের কিন্তু কেউ দায় দায়িত্ব ঝেড়ে দিতে পারবে না, প্রত্যেকেরই দায় দায়িত্ব থাকে যে এইসব ব্যাপারগুলো যেন কারো কোনো এলাকায় না ঘটে, তার জন্য সচেতন নাগরিকদের উচিত যে এইভাবে কোনো ঘটনা ঘটতে না দেওয়া। সেই ঘটনা ঘটতে না দেওয়ার জন্য যে সমস্ত প্রিকশনারি ব্যবস্থা নেওয়া দরকার, সেটা যেমন সরকারিভাবে নেওয়া দরকার, তেমনিভাবে প্রত্যেকটা মানুষ বা রাজনৈতিক দল হিসাবে প্রত্যেকেরই নেওয়া দরকার। কেউ কিন্তু কারো বার্ডেনটা শিফট করতে পারে না, সবাইকে দায়িত্ব নিতে হবে। সেই ইউটোপিয়ান জগতে তো আমরা নেই। প্রশ্ন হচ্ছে কেন পুলিশ তার কাজ সেটা পালন করেনি? সিম্পল অ্যাজ দ্যাট। কেন পুলিশ যারাই এই হিংসায় উস্কানি দিয়েছে, তারা শাসক দলের সঙ্গে যুক্ত হোক বা না হোক, তাদের বিরুদ্ধে সেই মুহূর্তে ব্যবস্থা নেয়নি? কেন যারা আক্রান্ত তারা সেই মুহূর্তে পুলিশে বারবার পুলিশের দ্বারস্থ হওয়ার চেষ্টা করেছেন, পুলিশের রিচ আউট করার চেষ্টা করেছেন, তারা কেন সেখানে পুলিশ ইন্টারভেনশন পাননি? দেখুন, আমি শাসক দল অশাসক দল এই সমস্ত ব্যাপারে বলছি না, কিন্তু আমি যেটা বলছি, যেই করুক আইন সবার জন্য সমান, আইনটাকে সবাইকে মেনে চলতে হবে। এখন পুলিশ যদি পুলিশের কর্তব্য না করে, সেটা তাদের গাফিলতি। কেন তারা ঠিক মতো সময় মতন ইন্টারফেয়ার করেনি, তাহলে হয়তো এসকালেট করতে পারতো না ঘটনাটা এরকম। তাহলে ঘটনাটা যাতে এসকালেট না করতে পারে, সেইটার জন্য দায়িত্ব কিন্তু পুলিশকেই নিতে হবে। একেবারে আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। 30 সেকেন্ড করে আমি 30 সেকেন্ড। হ্যাঁ বলুন, এক সেকেন্ড বলুন বিকাশ বাবু। বলছি যে কেউই কারোর রেসপন্সিবিলিটি শিফট করতে পারে না, প্রথম দায়িত্ব ছিল পুলিশের, কারণ পুলিশের কাছে এই সমস্ত খবরগুলি আগে থাকা দরকার তাদের নেটওয়ার্কের মাধ্যমে। সেই নেটওয়ার্কের মাধ্যমে যদি তারা এই ধরনের খবর না পায়, তারা যদি প্রিকশনারি মেজার্সগুলি না নেয়, তাহলে পরে তো এইগুলি ল্যাপস অন দ্য পার্ট অফ পুলিশ। আমি আসবো, আমি 30 সেকেন্ড করে পার্থ বাবু এবং কৃষাণুর কাছে 30 সেকেন্ড। পার্থ 30 সেকেন্ড। প্রথম ঘটনা হচ্ছে যে আজকে যে ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করছি, দেখুন সামগ্রিকভাবে লাভ হচ্ছে কিন্তু দুটো রাজনৈতিক দলের, যারা পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল এবং ক্ষমতায় আছে, এবং সবচেয়ে ক্ষতি হচ্ছে রাজনৈতিক ক্ষতি। ঈশা খান চৌধুরী তিনি যথাযথ ভূমিকা পালন করেছিলেন না। আমাদের রাজনৈতিক ক্ষতি যদি বলেন, সেটা আমাদের রয়েছে। মনে করে দেখুন, আজ থেকে 1 বছর আগে সাধারণ নির্বাচনের আগে বহরমপুর শহরে যে মানে বহরমপুরের যে নির্বাচন ক্ষেত্র, সংসদীয় নির্বাচন ক্ষেত্র, তার মধ্যে একটা দাঙ্গা লাগানো হয়েছিল, এবং সেই দাঙ্গার ফলশ্রুতি হচ্ছে অধীর চৌধুরী 6 বছরের সাংসদ তিনি পরাজিত হয়েছিলেন। এই ঘটনাগুলো হচ্ছে তার অ্যাডভান্স কোর্স। অনেকক্ষণ ধরে শুনলাম। আচ্ছা, গীতেশ রঞ্জন ভট্টাচার্য কমিটি তারাও একটা রিপোর্ট দিয়েছিলেন এই মুর্শিদাবাদে কাটরা মসজিদকে কেন্দ্র করে 1988 সালের জুন মাসে দাঙ্গা হয়েছিল, 79 জন মারা গেছিল। তাদের নাম কি করে দাঙ্গা হলো, পুলিশের গাফিলতি, তৎকালীন সরকারের গাফিলতি, রিপোর্টটা পাবলিক করা হয়নি। আজকে আমরা আলোচনা করছি স্বাধীন মিডিয়াতে একটা ফ্যাক্ট ফাইন্ডিং, সেটা ফিকশন ফ্যাক্ট, সেটা আমরা আলোচনা করছি। আজকে দেবাশিস দাদের সময় অথরিটি আছে যে গীতেশ রঞ্জন সেদিকে আপাতত সময় শেষ। বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।